নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। ইন্সপেক্টর পাকরাশির আগের দুটি গল্প আপনারা তুমুল ভালোবেসেছেন, সেই কারণে আপনাদের জন্য পাকরাশির নতুন রহস্য গল্প। গল্প পাঠ রাজদীপ চক্রবর্তী, পাকরাশির ভূমিকায় মৃন্ময় মান্না, গার্গী ও পারমিতার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, সুব্রতর ভূমিকায় বাক্য বাগীশ, মাধুরীর ভূমিকায় ঋতজা ঘোষ, রঞ্জনের ভূমিকায় জয় ভট্টাচার্য, রহিম শেখের ভূমিকায় সুদীপ্ত সরকার, রত্নার মা ও বৌমার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, প্রদীপ চন্দ্রের লেখা ইন্সপেক্টর পাকরাশির নতুন গল্প। আজ 17 মার্চ বুধবার অফিস থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেল পারমিতার। ইয়ার এন্ডিং মাস, কাজের ভীষণ চাপ। কাজের শেষে 2 ঘন্টা ধরে চলা মিটিং সবে শেষ হতে ছুটি মিলল। প্রত্যেক বছর এই মাসে এমনটাই হয়। এর রেশ পরের মাসের 15 তারিখ পর্যন্ত চলে। ঘড়িতে এখন 8টা বাজে। এখন আর এখান থেকে কোনো বাস পাওয়া যাবে না বারাসাত যাওয়ার। হেঁটে বাইপাস যেতে হবে, ওখান থেকে বাস ধরতে হবে। রাত 8টায় সেক্টর 5 সল্টলেক যেন এক পরিত্যক্ত নগরী। হেঁটে বাইপাস যেতে বেশ অস্বস্তি হয়। বাড়িতে তার মা আর দিদির 7 বছরের মেয়ে তিন্নি। মিটিং চলাকালীন ফোন সুইচ অফ রাখতে হয়েছিল, তাই অফিস থেকে বেরিয়ে মাকে ফোন করে পারমিতা। কিন্তু ফোন বেজে যাচ্ছে, কেউ তুলছে না। তবে কি মা ঘুমিয়ে পড়েছে? মায়ের বয়স 70-এর কাছাকাছি। বাবা আজ বছর 10 হলো গত হয়েছেন। 6 মাস আগে দিদি শুভমিতা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। তিন্নি তাই এখন তার মাসি ও দিদার কাছে বড় হচ্ছে। মারা যাওয়ার আগে জামাইবাবুর সাথে দিদির সেপারেশন হয়ে গিয়েছিল। বিচ্ছেদের মামলা আদালতে পেন্ডিং। জামাইবাবুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বিচ্ছেদের কারণ। মারা যাওয়ার আগে দিদি তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট মায়ের সঙ্গে জয়েন্টলি ফর্মার অর সার্ভাইভার বেসিসে করে নিয়েছিল। সেই টাকা ও তার সমস্ত অলংকার তিন্নির ভবিষ্যতের জন্য রক্ষিত থাকবে। তাতে জামাইবাবুর খুব রাগ। দিদি মারা যাওয়ার পর মাঝে মাঝেই এসে দিদির টাকার দাবি করছে। গত রবিবারও এসেছিল। মায়ের সঙ্গে তুমুল ঝগড়া করে হুমকি দিয়ে গেছে। পারমিতার বয়স 35 পূর্ণ হবে এই আগস্টে। এখনো সিঙ্গেল। দিদির দাম্পত্য জীবনের প্রভাব তার মনে বিবাহের প্রতি অনীহা সৃষ্টি করেছে। বিবাহ না করার সিদ্ধান্তে সে এখনো পর্যন্ত অনড়। বয়ফ্রেন্ড প্রিয়াংশু ওরফে রনি প্রপোজ করেছিল, কিন্তু পারমিতা তাকে সাফ জানিয়ে দিয়েছে, সারা জীবন যদি বন্ধু হয়ে থাকতে চাও তবে স্বাগত। বিবাহ কোনোদিন নয়। বিবাহ করে সম্পর্কটাকে হত্যা করতে চাই না আমি। এইসব 7-5 ভাবতে ভাবতে সে বাইপাস পৌঁছে গেল। অল্প কিছুক্ষণ দাঁড়াতেই তার বাস এসে গেল। 3-4টে লেডিস সিট ফাঁকা ছিল। বাসে উঠে তার একটায় বসে পড়ল পারমিতা। ঘণ্টাখানেক মতন লাগলো গন্তব্যে পৌঁছতে। নির্দিষ্ট স্টপে নেমে বাড়ির দিকে হাঁটতে লাগলো। মিনিট 5 হাঁটা পথ বাস স্টপ থেকে বাড়ি। আবার একবার ফোন করলো মায়ের মোবাইলে। ফোন বেজে যাচ্ছে, কেউ ধরছে না। এবার একটু চিন্তা হতে লাগলো, কি হলো? এমন তো হয় না কোনোদিন। দেরি দেখলে মা নিজেই ফোন করে বারবার, আর আজ ফোনই তুলছে না। ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছে তার। একটু টেনশনে হচ্ছে। হাঁটতে হাঁটতে তাদের অ্যাপার্টমেন্টে এসে পৌঁছলো। 3 তলার ফ্ল্যাটে থাকে তারা। লিফট নেই, কাজেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। পারমিতা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। শরীরে ক্লান্তি ছিলই, তার সাথে মনটাও ক্লান্ত লাগছে খুব। শরীরটাকে যেন টানতে টানতে ওপরে তুলতে হচ্ছে। ফ্ল্যাটের দরজায় পৌঁছে কলিং বেল বাজায় পারমিতা। বেল বাজছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দই নেই। অন্যদিন বেল বাজলেই মা ভেতর থেকে সাড়া দেয়। আজ একেবারে নীরব। পারমিতা সারা শরীরে হিমস্রোত বয়ে গেল আশঙ্কার। আর একবার বেল বাজিয়েও কোনো সাড়া না পাওয়ায় হার্টবিট দ্রুত হতে শুরু করলো। কিছু তো একটা হয়েছে নিশ্চিত। দরজার হ্যান্ডেলে চাপ দিতেই দরজা খুলে গেল। তার মানে দরজা খোলাই ছিল। ভেতরে অন্ধকার ঘুটঘুট করছে। কোনো লাইট চালানো হয়নি।
মোবাইলে টর্চ জ্বেলে ভেতরে ঢুকে আতঙ্কে চিৎকার করে উঠল সে। তারপর সারা শরীর অবসন্ন হয়ে এলিয়ে পড়ল দেওয়ালের গায়ে। অচেতন দেহটা মেঝেতে লুটিয়ে পড়ল। পারমিতা চিৎকার ও পড়ে যাওয়ার শব্দে পাশে ফ্ল্যাট থেকে মহান্তিদা অর্থাৎ কিরণ শঙ্কর মহান্তি ও তার স্ত্রী গৌরী ছুটে এলেন। কিরণ ও গৌরী দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ান। গৌরী পারমিতারই বয়সী, তাই পারমিতার সঙ্গে তার দারুণ বন্ধুত্ব। তাড়াতাড়ি এসে অন্ধকারের মধ্যে পারমিতাকে পড়ে থাকতে দেখে দুজনে ধরাধরি করে নিজেদের ঘরে নিয়ে গেল। তারপর টর্চ জেলে মহান্তি পারমিতাদের ফ্ল্যাটের লাইট জ্বালাতেই যে দৃশ্য দেখতে পান তাতে আতঙ্কে শিউরে ওঠেন। দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে পুলিশে ফোন করেন। গৌরী শুশ্রূষায় পারমিতার জ্ঞান ফিরে আসে। সে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। পুলিশ আসতে 15-20 মিনিট সময় লাগলো। স্থানীয় থানার ইনভেস্টিগেটিং অফিসার ভেতরে ঢুকে দেখলেন ফ্ল্যাটের ডাইনিং রুমের মার্বেল মেঝেতে একজন বয়স্কা মহিলা উপুর হয়ে পড়ে আছেন। মেঝে রক্তে ভরে গেছে। লাগোয়া বেডরুমে দরজার কাছে 6-7 বছরের একটি মেয়ে চিত হয়ে পড়ে আছে। পিঠের তলা দিয়ে রক্ত গড়িয়ে বাইরে বেরিয়ে এসছে। এই দৃশ্য দেখে তিনি ও তার সহকর্মীরা বাইরে বেরিয়ে এসে ফোন করলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কোথা থেকে খবর পেয়ে মিডিয়া চলে এসছে একে একে। নিচের রাস্তায় অভিযানে ছড়াছড়ি, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সব চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ইতিমধ্যেই খবর পৌঁছে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রক সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সিআইডি টিম এসে পড়বেন। 1 ঘন্টার কিছু বেশি সময় হবে সিআইডি টিম এসে পৌঁছল। জয়েন্ট কমিশনার গার্গী মুখার্জি, সিনিয়র ইন্সপেক্টর পরীক্ষিত পাকরাশি, সহকারী ইন্সপেক্টর সুব্রত রাহা ও সাব ইন্সপেক্টর মাধুরী দ্বিবেদীকে নিয়ে গঠিত টিম এসেই কাজ শুরু করে দিল। গার্গী লাশ ও ঘরের আসবাবপত্রের দিকে তীক্ষ্ণ নজর ঘুরিয়ে বললেন, ফটোগ্রাফার কোথায়? ছবি তোলা শুরু করে দিন। তারপর পাকরাশির উদ্দেশ্যে বললেন, মিস্টার পাকরাশি, দিস ইজ ইয়োর কেস, প্লিজ ইনভেস্টিগেট ইট প্রপারলি, ওকে? উত্তরে পাকরাশি বললেন, ইয়েস ম্যাম, আই ডু। গার্গী মুখার্জি বেরিয়ে গেলেন। ছবি তোলা সম্পূর্ণ হওয়ার পর পাকরাশি ঘরের প্রতিটি জিনিস, জানলা দরজা, সবকটি ঘর, এক্সিট এন্ট্রান্স, টয়লেট, কিচেন সবকিছু পুঙ্খানুপুঙ্খ চেক করলেন। তারপর লাশের কাছে এলেন। মাথায় ভারী অথচ ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এবার দেহটি উল্টে দেখলেন পেটে এলো পাথারি ছুরি চালানো হয়েছে। বাচ্চা মেয়েটির গলা কেটে হত্যা করা হয়েছে। যেখানে বৃদ্ধার লাশ উপুর হয়ে পড়েছিল সেখানে হঠাৎ একটা জায়গায় নজর পড়ল পাকরাশির। আঙুল দিয়ে কিছু লেখার চেষ্টা করেছিলেন বোধহয়। রক্ত দিয়ে একটা র অক্ষরের মতন কিছু লিখেছেন। পুরো লেখাটা লিখে উঠতে পারেননি আর। পাকরাশি সুব্রতকে বললেন, সুব্রত, মোবাইল দিয়ে একটা ছবি নিয়ে রাখো। ওই জায়গাটুকুর ছবি নিয়ে নেওয়া হলো। একটি ঘরে বেডরুমের আলমারি, 2টি দরজা ও ভেতরের লকারের দরজা হাট করে খোলা। পাকরাশি সুব্রতকে বললেন আত্মীয় বা প্রতিবেশী অন্তত 2 জনকে ডেকে আনতে। সুব্রতর সাথে মহান্তি, গৌরী ও পারমিতা এলে পাকরাশি তাঁদের পরিচয় জানতে চান। মহান্তি বললেন, আমি পাশের ফ্ল্যাটে থাকি আর ও আমার স্ত্রী। ইনি হলেন পারমিতা, ভিকটিমের মেয়ে। পারমিতা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। পাকরাশি বললেন, সম্ভবত আলমারিতে যা ছিল সবই নিয়ে গেছে। আপনি একটু দেখে বলুন তো কি কি খোয়া গেছে। পারমিতা আবার ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কান্না চড়ানো গলায় বললেন, গতকাল মা দিদির অ্যাকাউন্টের 7 লক্ষ টাকা আর লকারের গয়না তুলে এনে রেখেছিলেন, সবই নিয়ে গেছে। ঠিক আছে, আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি আসছি। আপনাদের সাথে একটু কথা আছে। লাশ পোস্টমর্টমে পাঠাতে ও ফরেন্সিক টিমকে খবর দিতে সহকর্মীদের নির্দেশ দিয়েছেন পাকরাশি। বাইরে তারপর তিনি বেরিয়ে এলেন। জিজ্ঞাসা করলেন, পুলিশকে খবর কে দিয়েছিল আর লাশ প্রথমকে দেখেছেন? মহান্তি বললেন, এই আমি স্যার। মহান্তি যা যা ঘটেছে সবটা পাকরাশিকে বললেন। পাকরাশি এরপর পারমিতাকে জিজ্ঞাসা করলেন, ভিকটিম একজন আপনার মা, আর একজন? আমার দিদির মেয়ে। দিদি কোথায় থাকে? 6 মাস হলো দিদি মারা গেছেন, ব্রেস্ট ক্যান্সারে। দিদির হাজবেন্ড?
জামাইবাবুর বিষয়ে বিশদে পাকরাশিকে সব জানালেন পারমিতা। সব শুনে পাকরাশি আবার প্রশ্ন করলেন, আপনার জামাইবাবুর নাম? রঞ্জন সেনগুপ্ত। আর জামাইবাবুর বান্ধবীর নাম? রত্না। দুজনের ঠিকানা আর ফোন নাম্বারটা দিন। আর হ্যাঁ, আপনার নাম্বারটাও দিন। দুজনের ঠিকানা, জামাইবাবু ও নিজের ফোন নাম্বার একটা কাগজে লিখে দিয়ে পারমিতা বললেন, সরি, রত্নার ফোন নাম্বার আমার জানা নেই। ওকে, এতেই চলবে। আপনার কাউকে সন্দেহ হয়? কে এমন কাজ করতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, সেভাবে কাউকে ভাবতে পারছি না, তবে জামাইবাবু করলেও করতে পারে। দিদি মারা যাওয়ার পর থেকেই দিদি রেখে যাওয়া টাকার দিকে ওর নজর ছিল। প্রায়ই এসে অশান্তি করত, ব্যাংকে গিয়েও ক্লেম করছিল। ফর্মার আর সার্ভাইভার করা ছিল বলে কিছু করতে পারছিল না, সেজন্যই মাকে সব টাকা তুলে আনতে হয়েছিল, সেগুলো তিন্নির নামে অন্য ব্যাংকে রেখে দেবে বলে। বুঝেছি। এই টাকা তুলে আনার ব্যাপারটা কে কে জানতো? আমি আর মা ছাড়া আর কারোর জানার কথা নয়। আর কাউকে আপনার সন্দেহ হয়? না। ঠিক আছে, এখন এই পর্যন্তই থাক, পরে প্রয়োজন হলে আবার কথা হবে। বলে পাকরাশি এবার ফ্ল্যাটে ঢোকার মেন দরজা, লক ও হ্যান্ডেল পরীক্ষা করতে লাগলেন। সুব্রত বললেন, স্যার, ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই। বেল বাজাতেই দরজা খুলে দেওয়ার পর আততায়ী ভেতরে ঢোকে। তার মানে আততায়ী ভিকটিমের পরিচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ভিকটিম জানতোই না আততায়ী এই উদ্দেশ্য নিয়ে এসেছে। চলো, কাজ আপাতত শেষ। এরপর উপস্থিত স্থানীয় থানার পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বললেন, আপনারা বডি পোস্টমর্টমে পাঠিয়ে দিয়ে ফ্ল্যাট সিল করে দেবেন। ফরেনসিক পরীক্ষা না হওয়া পর্যন্ত ফ্ল্যাট খুলবেন না। স্যালুট দিয়ে তারা ইয়েস স্যার বলে চলে গেল। পাকরাশি, সুব্রত, মাধুরী বেরিয়ে গেলেন। গাড়িতে যেতে যেতে পাকরাশি সুব্রতকে বললেন, ভিকটিম এবং বাকি সকলের কল রেকর্ড চেক করো। রত্নার ফোন নাম্বারটা জোগাড় করে সেটাও চেক করে দেখো। আর হ্যাঁ, পারমিতাকে ফোন করে ওর মায়ের নাম্বারটা জেনে নিও। এটা নিশ্চিত যেই করে থাকুক সে চেনা লোক। হ্যাঁ, কাল আপনাকে সব কটার ডিটেল দিয়ে দেবো স্যার। এরপর কি মনে হতে পাকরাশি পারমিতাকে ফোন করলেন। ওপার থেকে ফোন ধরতে পাকরাশি বললেন, সরি, কিছু মনে করবেন না। আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। কি নাম? প্রিয়াংশু চক্রবর্তী। আচ্ছা, সে কি জানতো টাকা তোলার ব্যাপারটা? ওহো হ্যাঁ, ওর পরামর্শেই টাকা তোলা হয়েছিল। আমি তখন আপনাকে বলতেই ভুলে গিয়েছি। ওকে, ওর ফোন নম্বরটা আমায় টেক্সট করে দেবে। হ্যাঁ, অবশ্যই দিয়ে দেব। ধন্যবাদ। বলে পাকরাশি ফোন রেখে মাধুরীকে বললেন, মাধুরী, তুমি সব ইনফরমারদের ছড়িয়ে দাও। এই জুয়েলারি দোকানগুলোর উপর নজর রাখতে হবে। ওকে স্যার। পরের দিন সুব্রত তার উপর ন্যস্ত দায়িত্ব পালনে লেগে গেলেন। মাধুরী দুজন কনস্টেবলকে সাথে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়লেন। বউবাজার, বড়বাজার, ভবানীপুর সহ শহরের সব অলংকার বিক্রয়ের অঞ্চলগুলিতে দোকানদারদের অ্যালার্ট করে নির্দেশ দিলেন, পুরনো গয়নাকেও বিক্রি করতে এলে যেন পুলিশে খবর দেওয়া হয়। তারপর অফিসে ফিরে এসে একে একে ইনফরমারদের ফোন করে কাজে ঝাঁপিয়ে পড়তে বললেন। সন্ধ্যা হলেই ইলেকট্রনিক মিডিয়া বসে যাচ্ছে তাদের টিআরপি বাড়াবার প্রতিযোগিতায়। কোন চ্যানেলে 7টা থেকে 8টা, আবার কোনোটায় 8টা থেকে 9টা চলছে টক শো। ঘটনাটা নিয়ে কাটা ছেঁড়া নাটক। মিডিয়ার তৈরি করা স্টোরি মানুষ গোগ্রাসে গিলছে। উপরমহল থেকে প্রবল চাপ অপরাধীকে যত শীঘ্র সম্ভব ধরার জন্য। সন্ধ্যার পর তিনজন আলোচনায় বসেছেন। পাকরাশি বললেন, সময় একদম নষ্ট করা যাবে না, প্রচুর চাপ, তার উপর মিডিয়া। এই সুব্রত, তোমার রিপোর্ট কি? স্যার, কল রেকর্ড চেক করে তেমন কিছুই পাওয়া যায়নি, সবই নর্মাল। রঞ্জনের ফোন গতকাল বেশিরভাগ সময় বন্ধ ছিল, মাঝে মাঝে 10 মিনিটের মতো চালু হয়েছে। রাত 9টা পর্যন্ত এমনই হয়েছে। প্রিয়াংশুর বিষয়ে খোঁজ নিয়ে জানলাম ও সোদপুরের দিকে একটা স্কুলে পড়ায়। ওর ফোনে উল্লেখ করার মতো কিছু মেলেনি। রত্না ও রঞ্জন একই কোম্পানিতে চাকরি করে, একজন বস, অন্যজন পিএ। রঞ্জন মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ। রত্নার ফোনেও তেমন কিছু পায়নি। একটা না তার অবজারভেশন পেশ করে সুব্রত থামলেন।
পাকরাশিকে বেশ অধৈর্য দেখাচ্ছে। মাধুরীর উদ্দেশ্যে বললেন, মাধুরী, শুরু করো। দম দেওয়া পুতুলের মতন মাধুরী শুরু করলেন। স্যার, আমি শহরের সব জুয়েলারি শপকে অ্যালার্ট করে দিয়েছি, সব ইনফরমারদের কাজে লাগিয়েছি। কোনো রেজাল্ট? দুজনেই চুপ করে রইলেন। পাকরাশি আরো অধৈর্য হয়ে উঠলেন। সুব্রতকে বললেন, না না না, এইভাবে হবে না। সুব্রত, তুমি রঞ্জনকে ওঠাও, সারা রাত ক্রস করে দেখো কিছু বেরোয় কিনা। তবে সাবধান, সম্মানিত মানুষ। যাও, টিম নিয়ে বেরিয়ে যাও। এরপর প্রিয়াংশুকে তুলবে। স্যার, প্রিয়াংশু কেন? হ্যাঁ, ঠিকই বলেছ। র অক্ষরটা মাথায় রেখেই এগোচ্ছি। সেই জন্যই প্রিয়াংশু মোস্ট সাসপেক্টেড। পারমিতার কাছে জেনেছি প্রিয়াংশুর ডাক নাম রনি। ওই নামেই পারমিতা তাকে ডাকে। আর পারমিতার মায়ের কাছেও সে রনি নামেই পরিচিত ছিল। সুব্রত, আর একটু সময় নষ্ট নয়, হারি আপ। ইয়েস স্যার। মাধুরী ও সুব্রত বেরিয়ে গেল। 9:30 নাগাদ সুব্রতর ফোন এলো পাকরাশির মোবাইলে। ওপার থেকে সুব্রত বলল, স্যার, রঞ্জন ও রত্না দুজনেরই অ্যান্টিসিপেটরি বেল গ্র্যান্ট হয়েছে কোর্ট থেকে। ওদের কোর্ট অর্ডার ছাড়া গ্রেপ্তার করা যাবে না। বুঝেছি। ক্রিস ছেড়ে বেরিয়ে এসে ফ্রন্ট ফুটে খেলছে। অগত্যা চলে এসো। কাল কোর্টে গিয়ে ওদের দুজনের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্টের অর্ডারটা বার করে নাও। তারপর দেখা যাক কি করা যায়। প্রিয়াংশুকে কাল একবার ডাকো জিজ্ঞাসাবাদ করার জন্য। এখনই ফোনে জানিয়ে দাও। ওকে স্যার। বলতেই পাকরাশি ফোন রেখে দিলেন। পরের দিন সকালে সুব্রত পাবলিক প্রসিকিউটরের বাড়ি গেলেন সার্চ ওয়ারেন্টের জন্য। পাকরাশি ফোন লাগালেন রঞ্জনকে। রঞ্জন ফোন রিসিভ করতে পাকরাশি বললেন, আমি সিনিয়র ইন্সপেক্টর সিআইডি পরীক্ষিত পাকরাশি বলছি। আপনার কাছে কিছু জানার আছে। কখন সময় হবে? লাঞ্চের পর। সময় নির্দিষ্ট করে বলুন। 2টোর সময়। ওকে, চলে আসুন, আমি অপেক্ষা করব। শিওর। 9টা নাগাদ মাধুরীকে সঙ্গে নিয়ে পাকরাশি বেরোলেন বারাসাতের উদ্দেশ্যে। ঘণ্টাখানেক সময় লাগলো পৌঁছতে। পারমিতাদের অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি পার্ক করল ড্রাইভার। সেদিন অত রাত্রে দেখা যায়নি যে অ্যাপার্টমেন্টটির নাম গীতাঞ্জলি অ্যাপার্টমেন্ট। দিনের আলোয় যা পরিষ্কার বোঝা যাচ্ছে। সদ্য রং করা হয়েছে, সূর্যের আলোয় খুব সুন্দর দেখাচ্ছে। মাধুরী, তুমি উপরে গিয়ে আশেপাশের ফ্ল্যাটগুলোতে একটু খোঁজ নাও। দুজন মানুষকে খুন করে চলে গেল আর কেউ কিছু টের পেল না। পাকরাশির নির্দেশে মাধুরী দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে ভেতরে চলে গেল। পাকরাশি চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলেন। তারপর পুরো এলাকাটা একটু ঘুরে এলেন। রাস্তার দুধারে সবই শুধু অ্যাপার্টমেন্ট। ততক্ষণে অনুসন্ধান শেষে মাধুরী ফিরে এসছে। পাকরাশিও টহল শেষে গাড়ির সামনে সিটে বসে চিন্তিত মুখে সিগারেটের ধোঁয়া উড়িয়ে চলেছেন। ঠিক কাঁটায় কাঁটায় দুপুর 2টো। রঞ্জন এসে পৌঁছলেন পাকরাশির অফিসে। প্রায়ান্ধকার একটা ছোট কক্ষ, মাঝখানে একটি টেবিল। টেবিলের চারপাশে 4টে কাঠের চেয়ার। একটা চেয়ারে পাকরাশি, তার ডান দিকে মাধুরী এবং বাম পাশে একজন অফিসার। পাকরাশির মুখোমুখি চেয়ারটায় রঞ্জনকে বসানো হলো। খুন দুটো কি আপনি করেছেন বা করিয়েছেন? না। তাহলে অ্যান্টিসিপেটরি বেল নিতে হলো কেন? ওই গতকাল থেকে মিডিয়া যেভাবে আমাকে আর রত্নাকে জড়িয়ে গল্প বানাচ্ছে, তাতে অহেতুক হেনস্থার শিকার যাতে না হতে হয় সেজন্য। ও, তাহলে মিডিয়ার ভয়? মিডিয়াকে আপনি কি ভয় পান? মিডিয়াকে সবাই ভয় পায়, আপনিও পান। আপনার পক্ষে খুন করার যথেষ্ট কারণ আছে। থাকতে পারে, কিন্তু খুন আমি করিনি। ভুলে যাবেন না, আমার মেয়েও খুন হয়েছে। আর আমার মেয়ে আমার প্রাণ ছিল। গত রবিবার আপনি আপনার মাদার ইন লয়ের ফ্ল্যাটে গেছিলেন? হ্যাঁ। তাকে হুমকি দিয়েছিলেন? না। কিন্তু আমাদের কাছে খবর আছে আপনি তাকে হুমকি দিয়েছিলেন। কোর্টের মাধ্যমে নিজের অধিকার বুঝে নেব বলা যদি হুমকি হয়, তাহলে দিয়েছি। আপনার স্ত্রীর টাকা আপনি দাবি করেছিলেন? অর্ধসত্য। আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাইছিলাম। মায়ের টাকায় মেয়ের অধিকার, আমি সেটাই নিশ্চিত করতে চাইছিলাম। আপনার স্ত্রী তো নিজেই তার মায়ের সাথে ফরমার অর সার্ভাইভার করে গেছেন। তাতে সার্ভাইভার ওই টাকার মালিক হয়ে যায় না। আপনার স্ত্রীর আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে।
ওর শারীরিক অসুস্থতা ওকে মানসিকভাবে অসুস্থ করে দিয়েছিল। তাছাড়া ওর ভাবনা চিন্তাগুলো ছিল সেকেলে, সেই কারণে এমন ভিত্তিহীন ধারণা সৃষ্টি হয় ওর মধ্যে। আপনার কোনো অ্যাফেয়ার্স নেই বলতে চাইছেন? ডেফিনেটলি। কিন্তু আমাদের কাছে খবর আছে আপনি রোজ রত্নাকে আপনার গাড়িতে তুলে অফিসে নিয়ে যান এবং রাতে অফিস থেকে তাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যান। তাইতে দোষের কি দেখলেন? আপনি প্রতি রবিবার রত্নার সাথে এয়ারপোর্টের কাছে একটি নামী রেস্তোরাঁয় ডিনার করেন। হ্যাঁ, করি, নিঃসঙ্গতা থেকে খানিকটা মুক্তি পেতে। তাও শুভমিতা মারা যাওয়ার পর। রত্না আমার খুব ভালো বন্ধু। ও স্মার্ট, ব্রিলিয়েন্ট এবং পুরোপুরি আধুনিক মানসিকতার মানুষ। ওর প্রতিনিধিত্ব কাজ ইতিমধ্যেই কোম্পানির সর্বোচ্চ ম্যানেজমেন্টের নজরে এসেছে। খুব শীঘ্রই ও এক্সিকিউটিভ পদে উন্নীত হবে। হ্যাঁ, ওর সঙ্গ আমার ভালো লাগে। আপনার স্ত্রী সেপারেশন কেন নিলেন? সেটা ওই ভালো বলতে পারত। আসলে ও ছিল ইন্ট্রোভার্ট, টিপিক্যাল ওই মধ্যবিত্ত মানসিকতার মানুষ। ওর কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না, জানেন। সবসময় ওই ডিপ্রেস থাকত। আমার সাথে ওর চিন্তাভাবনার বিস্তর ফারাক ছিল। ঠিক আছে, আজ আপনি আসুন, প্রয়োজন হলে পরে আবার কথা হবে। ঠিক 3টে নাগাদ সুব্রত ফিরলেন সার্চ ওয়ারেন্ট এবং পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে। পাকড়াশি পিএম রিপোর্ট পড়ে দেখলেন মৃত্যুর সময় 17 তারিখ বিকেল 4টে থেকে 5টা। মৃত্যুর কারণ একজনের প্রথমে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা, তারপর ধারালো ছুরি দিয়ে 4 বার আক্রমণ। ক্ষতস্থানে গভীরতা ও হাড় বিদ্ধ করা দেখে বোঝা যায় খুনির কবজিতে খুব জোর। আঘাতের ধরন দেখে সহজে অনুমান করা যাচ্ছে যে খুনি লেফট হ্যান্ডার ছিল। সব কটা ছুরির আঘাত বাঁ হাত দিয়ে করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যুর কারণ। অন্যজনের ছুরির আঘাতে গলার উইন্ড পাইপ কেটে মৃত্যু হয়েছে, সেটিও বাঁ হাত দিয়ে করা হয়েছে। আঘাতের স্টার্টিং ও এন্ডিং দেখে এটা সহজেই বোঝা যাচ্ছে। 6টা নাগাদ প্রিয়াংশু এলেন। বয়স 35 থেকে 40-এর মধ্যে, লম্বা পাতলা ছিপছিপে করণ, গায়ের রং ফর্সা, গাল ভর্তি দাড়ি, একটু ভীতু প্রকৃতির। জিজ্ঞাসাবাদে তেমন কিছুই পাওয়া গেল না। পরের দিন অর্থাৎ শনিবার বেলা 10টায় সুব্রত সার্চ ওয়ারেন্ট ও টিম নিয়ে বেরিয়ে গেলেন। দুপুর 1টা পাকড়াশির মোবাইলে সুব্রতর কল এলো। রিসিভ করতে সুব্রত বেশ উত্তেজিত গলায় জানালো, স্যার, রত্নার ঘর সার্চ করে ওর বিছানার ম্যাট্রেসের নিচ থেকে শুভমিতার ব্যাংকের পাসবুক পাওয়া গেছে। তাহলে কি স্যার রত্নাকে অ্যারেস্ট করব? একদম না, ও ভুল একেবারেই করা যাবে না। তুমি তল্লাশির ভিডিও করেছো? হ্যাঁ স্যার, 4 জন সাক্ষীর সইও করিয়ে নিয়েছি। ফর্মালিটি পুরো কমপ্লিট। ওয়েল ডান। তুমি ওখানে ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। খুনি বেশি চালাকি করতে গিয়ে নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে। কারোর সাথে কোনো কিছু ডিসকাস করবে না ওখানে। খুনি তোমার আশেপাশেই থাকতে পারে। সে হয়তো তোমার সব কাজের উপর নজর রাখছে। সুতরাং খুব সাবধান। আমার জন্য অপেক্ষা করো। এই প্রথম এক বিন্দু আলোর রেখা দেখতে পাচ্ছি। সুব্রতর সাথে কথা শেষ করে পাকড়াশি স্কেচ আর্টিস্টকে ফোন করলেন। তৈরি থাকুন, বেরোতে হবে। আমি আপনাকে তুলে নিচ্ছি। আর্টিস্টকে সাথে নিয়ে পাকড়াশি পৌঁছে গেলেন রত্নার ফ্ল্যাটে। পারমিতাদের অ্যাপার্টমেন্ট যে রাস্তায়, ওই একই রাস্তার শেষের দিকে রত্নাদের অ্যাপার্টমেন্ট। এখানে এখন রং করার কাজ চলছে। বাঁশ বেঁধে মাচা করা হয়েছে বাইরের দিকের দেওয়ালে। পাকড়াশি গাড়ি থেকে নেমে আর্টিস্টকে নিয়ে শটান 4তলায় উঠে গেলেন খুব দ্রুত। ফ্ল্যাটের বাইরে সুব্রত, মাধুরী ও পুরো টিম অপেক্ষা করছে। বেল বাজাও। পাকড়াশির কথায় সুব্রত বেল বাজাতে রত্নার মা দরজা খুলে দিলেন। সকলে ভেতরে প্রবেশ করলেন। রত্নার মাকে পাকড়াশি জিজ্ঞেস করলেন, গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত আপনার ফ্ল্যাটে অচেনা কেউ এসেছিল? মেয়ে বাড়িতে না থাকলে কেউ তো তেমন আসে না। আমি একাই থাকি, শুধু কাজের মেয়েটা বিকেলে আসে। ভালো করে চিন্তা করে দেখুন, কেউ নিশ্চয়ই এসেছিল। মিনিট খানেক চিন্তা করে নিয়ে রত্নার মা বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বাইরে যারা রঙের কাজ করছে পরশুদিন আমার কিচেনের বাইরের দেওয়ালটা ঘষছিল। আমায় বলল কাকিমা ধুলো ঢুকবে, জানালাগুলো বন্ধ রাখুন। আমি জানালা বন্ধ করতে গেলে ছেলেটি জল খেতে চাইল। বলল, কাকিমা রোদে গলা শুকিয়ে গেছে, একটু জল খাওয়াবেন? আমি বললাম ভিতরে এসো।
জল খেতে ছেলেটা ভিতরে এলে আমি বসতে বলে কিচেনে গিয়ে পাতিলেবু চিনি গুলে জল দিয়েছিলাম, খেয়ে চলে গেল। ওর মুখটা আপনার মনে আছে? মাথায় হেলমেট, হাতে গ্লাভস ও মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। ধুলোবালির জন্য সবাই ওইভাবেই কাজ করছে, তবে জল খেতে মুখের কাপড়টা খুলেছিল, ওই সামান্য মনে আছে। ঠিক আছে, আপনি বলে যান, ইনি ছবি আঁকবেন। রত্নার মার বর্ণনা অনুযায়ী ছবি আঁকা হলো। পাকরাশি রত্নার মাকে জিজ্ঞাসা করলেন, এই বিল্ডিং এর সেক্রেটারিকে? বিধুবাবু, বিধুভূষণ মিত্র, 3 তলার ফ্ল্যাটে থাকেন। সকলে 3 তলায় নেমে এসে বিধুবাবু দরজায় বেল বাজালেন। একজন ভদ্রলোক বেরিয়ে এলো। হ্যাঁ, কি দরকার বলুন? রং করার কন্ট্রাক্ট কাকে দিয়েছিলেন, তাকে ডাকুন। পাকরাশি নির্দেশ শুনে ভদ্রলোক ভেতরে গিয়ে মোবাইল ফোন এনে ফোন করলেন। রিং হতে মোবাইলটা পাকরাশির দিকে এগিয়ে দিলেন। ওপার থেকে রিসিভ হতে পাকরাশি বললেন, আমি সিনিয়র ইন্সপেক্টর সিআইডি পরীক্ষিত পাকরাশি বলছি। আপনি এক্ষুনি এই মুহূর্তে এখানে চলে আসুন। ওপার থেকে ভীত গলায় প্রশ্ন এলো, কেন স্যার, কিছু হয়েছে? সময় নষ্ট না করে চলে আসুন, এলেই সব জানতে পারবেন। মিনিট 15 হবে। মোটা সোটা, গায়ের রং কালো, বছর 35-এর একজন যুবক একরকম প্রায় ছুটতে ছুটতে এসে বললেন, বলুন স্যার, কি হয়েছে? সুব্রত গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, কি নাম আপনার? স্যার, রবিন ঘোষ। তার সামনে আঁকা ছবিটা ধরা হলো। সুব্রত আবার প্রশ্ন করলেন, চেনেন একে? ভালো করে ছবিটা দেখে যুবকটি বলল, আরে, এ তো ফারুক, কাল থেকে কাজে আসছে না, ফোনটাও তো সুইচ অফ করে রেখে দিয়েছে। এবার পাকরাশি কড়া গলায় জিজ্ঞাসা করলেন, এর বাড়ি কোথায়? উত্তরে যুবকটি বললেন, ওর তো আসল বাড়ি হাসনাবাদ, ও এখানে ভাড়া থাকে বউ মেয়েকে নিয়ে। ওর ফোন নম্বর, ঠিকুজি, কুষ্টি যা জানেন সমস্ত ডিটেলস দিন। আর হ্যাঁ, আপনার ঠিকানা নম্বরটাও দিয়ে যাবেন। আমারটা কেন স্যার? যা বলছি সেটাই করুন। ধমকের সুরে পাকরাশি বললেন। যুবকটি প্রচন্ড নার্ভাস, কাঁপা কাঁপা হাতে সব তথ্য লিখে দিতে পাকরাশি বললেন, ঠিক আছে, এখন আপনি যান, প্রয়োজন হলে আপনাকে আবার ডাকা হবে। আর ওর কোনো খবর পেলে বা ফোন চালু হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। 100 বার স্যার। বলে রবি যেন হাঁপ ছেড়ে পালালো। পাকরাশি তার সঙ্গীতের উদ্দেশ্যে বললেন, একদম দেরি করে চলবে না, মুভ। সকলে দ্রুত নেমে গিয়ে গাড়িতে উঠলেন। ফারুকের ভাড়ার ঘরের দিকে দরজায় টোকা দিতে ভেতর থেকে এক মহিলা কণ্ঠের আওয়াজ এলো, কে? সুব্রত বললেন, পুলিশ। আতঙ্কিত মুখে বছর 20-22-এর একটি মেয়ে বাইরে বেরিয়ে আসতে সুব্রত জিজ্ঞাসা করলেন, ফারুক কোথায়? মেয়েটি নিশ্চয়ই ফারুকের স্ত্রী হবে। সে বলল, কাল থেকে ফোনে পাচ্ছি না, মোবাইলও সুইচ অফ। মাধুরী ও সুব্রত ঘরের ভেতর ঢুকলেন। না, ঘরে কিছুই পাওয়া গেল না। তোমার শ্বশুরের নাম কি? পাকরাশির গম্ভীর গলার প্রশ্নে রীতিমতো থতমত হয়ে মেয়েটি বলল, রহিম শেখ। শ্বশুর বাড়ি কোথায়? হাসনাবাদ ছাড়িয়ে। গ্রামের নাম কি? আকিনা স্যার। দুরন্ত গতিতে গাড়ি ছুটে চলেছে হাসনাবাদের উদ্দেশ্যে। হাসনাবাদ পৌঁছতে 4:30 বেজে গেল। আকিনা গ্রাম আরও 5 কিলোমিটার। গ্রামের রাস্তায় ধুলো উড়িয়ে দুটো পুলিশের গাড়ি ছুটে যেতে দেখে কৌতূহলী গ্রামবাসী অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের একজনকে রহিম শেখের বাড়ি জিজ্ঞাসা করে জবাব এলো, সোজা গিয়ে ডান হাতে মসজিদ, তারপরে। অবশেষে পাওয়া গেল রহিম শেখের বাড়ি। রহিম শেখ বলে হাঁক দিতে লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে, গালে লম্বা দাড়ি, বয়স 50-এর আশেপাশে একজন বাইরে বেরিয়ে এলো। রহিম শেখ? জি স্যার। ফারুক তোমার ছেলে? জি স্যার। কোথায় সে? বুধবার রাত 10টার কিছু পরে এসেছিল, রাতটা ছিল, আবার ভোরে উঠে ফার্স্ট ট্রেনে চলে গেল। কোথায় গেছে জানো? তা তো জানি না স্যার, ও তো বারাসাতে ভাড়া থাকে, সেইখানেই যাওয়ার কথা। আমরা তোমার বাড়ি তল্লাশি করব। কেন স্যার, কি হয়েছে? ভিতরে চলো, আমরা খুঁজে দেখব। বলে সুব্রত ও অন্য সকলে ভেতরে ঢুকে গেল। প্রায় 3 বিঘা জমির ওপর টিনের ঘর 2 সারিতে, বিরাট বিরাট গাছ চারপাশে, মাঝখানে মাটির প্রশস্ত উঠোন সুন্দর করে নিকোনো।
একটু দূরে গোয়াল ঘর, দুটি ধানের গোলা, এক পাশে খড়ের গাদা। বেশ সম্পন্ন গৃহস্থ। ঘরের ভিতর ও চারপাশে তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো। উঠোনে দাঁড়িয়ে পাকরাশি একটা সিগারেট ধরালেন, একটু মগজে ধোঁয়া দিয়ে চাঙ্গা করবার জন্য। আশেপাশে ঝোপঝাড় তোল পার করে খুঁজছে সকলে মিলে। পাকরাশি আকাশ দেখছেন। উপর দিকে তাকিয়ে বৃত্তাকারে ঘুরে ঘুরে যেন আকাশের সৌন্দর্য উপভোগ করছেন। হঠাৎ এক জায়গায় তাঁর দৃষ্টি স্থির হয়ে গেল। চিৎকার করে ডাকলেন, সুব্রত, মাধুরী, সবাই এদিকে এসো। সকলে তাঁর কাছে ছুটে এলো। মনে হয় পেয়ে গেছি। পাকরাশি কথাটা স্বগক্তির মতো শোনালো। সকলে জিজ্ঞাসা করলো, কি স্যার? পাকরাশি একটা বিরাট গাছের মগডালের দিকে আঙুল দেখালেন। ওই দেখো। গাছের সবচেয়ে উঁচু একটা শক্ত ডালের সাথে একটা ব্যাগ দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রয়েছে। ঘন ঝাঁকড়া গাছ, সহজে কারো চোখ যাবে না ওটার প্রতি। নির্দেশ পেয়ে দুজন কনস্টেবল গাছে ওটা লোক ডেকে আনতে বাড়ির বাইরে গেল। মিনিট 2 পর তারা সাথে করে 3-4 জন স্থানীয় লোক নিয়ে এলো। তাদের একজন তরতরিয়ে গাছে উঠে পড়ল। সুব্রত, ভিডিও করো। পাকরাশি নির্দেশে সুব্রত মোবাইল বার করে ভিডিও তুলতে লেগে গেল। গাছ থেকে বাঁধন খুলে ব্যাগটি নিয়ে লোকটি নেমে এলো। পাকরাশি নিজের মানি ব্যাগ থেকে 100 টাকা লোকটিকে দিতে যেতে সে কিছুতেই নিতে রাজি হলো না। গাছ থেকে পেরে আনা ব্যাগটি থেকে বেরোলো মোটা প্লাস্টিকে জড়ানো 13টি 50 টাকা নোটের বান্ডিল, অর্থাৎ 6.5 লক্ষ টাকা। উপস্থিত সকলে অবাক বিস্ময়ে সে দৃশ্য দেখল। 50,000 টাকা ও অর্নামেন্ট সম্ভবত সঙ্গে নিয়ে ঘুরছে। সুযোগ পেলে বিক্রি করবে, খুবই চালাক। সুব্রত, সিজার লিস্ট বানাও আর সাক্ষীদের দিয়ে সই করাও। এক্ষুনি করছি স্যার। মাধুরী ও সুব্রত ফর্মালিটি পূরণ করতে লেগে গেল। রহিম শেখ, তোমাকে আমাদের সাথে যেতে হবে। পাকরাশির কথায় রহিম ভীত সন্ত্রস্ত হয়ে তোতলাতে লাগলো। কেন স্যার? আমি তো স্যার সব কিছুই জানি না। সেটা আদালতে প্রমাণ করো। এবার গাড়ি ছুটে চলেছে কলকাতার উদ্দেশ্যে। বারাসাত থানায় রহিমকে হ্যান্ডওভার করে দিয়ে গাড়ি যশোর রোড ধরে আবার ছুটে চলল কলকাতার দিকে। অফিস পৌঁছতে রাত্রি 9টা বেজে গেল। পাকরাশি বললেন, সুব্রত, মাধুরী, ফারুকের মোবাইলে লাস্ট লোকেশন ট্র্যাক করো। সব থানায় ওর ছবি সার্কুলেট করে দাও। সব ইনফরমারদের মোবাইলে ছবি পাঠিয়ে দাও। রাজ্য এবং আন্তর্জাতিক সীমান্তগুলোতে কড়া নজরদারির অনুরোধ পাঠাও। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। কুইক, হ্যারি আপ। দুজনেই তাড়াতাড়ি উঠে দ্রুত আদেশ পালন করতে চলে গেল। গার্গী মুখার্জির অফিসের বাইরে মিডিয়ার ভিড়। 4 দিন হয়ে গেল, অপরাধী এখনো ধরা পড়ল না কেন? মিডিয়ার প্রশ্নের উত্তরে গার্গী জানালেন, দেখুন, আমরা তদন্তের শেষ পর্যায়ে চলে এসেছি। অপরাধীকে চিহ্নিত করা গেছে। 6.5 লক্ষ টাকা উদ্ধার করতেও আমরা সমর্থ হয়েছি। কাল পরশুর মধ্যেই আশা করছি অপরাধীকে আমরা ধরে ফেলব। আধ ঘন্টার মধ্যেই সুব্রত ফারুকের মোবাইলের লাস্ট লোকেশন ট্র্যাক করে ফেলল। স্যার, লাস্ট লোকেশন কৃষ্ণনগর দেখাচ্ছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার মতলবে আছে। কোনোভাবেই যেন সীমান্ত পার হতে না পারে। সীমান্ত অঞ্চলের ইনফরমারদের নেটওয়ার্ক অ্যালার্ট করো ইমিডিয়েটলি। আমি ম্যাডামের সাথে কথা বলছি। সেই মতো সমস্ত ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। এখন শুধু খবর আসার অপেক্ষা। খবর এলো পরের দিন ভোরে। ভোর 6টায় হিলি বর্ডারের কাছাকাছি একটা জায়গা থেকে এক ইনফরমার খবর দিল, স্যার, যে ছবিটা পাঠিয়েছেন সে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছে, সঙ্গে কাঁধে ঝোলানো একটা ব্যাগ আছে। থ্যাংক ইউ। তুমি কড়া নজর রাখো, কোনোভাবে যেন পালাতে না পারে। জি স্যার। পাকরাশি মারফত গার্গী মুখার্জির কাছে খবর পৌঁছে গেল। কাল বিলম্ব না করে গার্গী মুখার্জি হিলি সীমান্ত থানাকে হাই অ্যালার্ট মেসেজ পাঠিয়ে দিলেন। অবিলম্বে অপরাধীকে গ্রেফতারের নির্দেশ দিলেন। কোনোভাবেই যেন অপরাধী হাত ফসকে না যেতে পারে। আবারও অপেক্ষা। গার্গীর ফোন এলো পাকরাশির মোবাইলে। মিস্টার পাকরাশি, আপনি টিম নিয়ে বেরিয়ে পড়ুন হিলির উদ্দেশ্যে। ওকে ম্যাম। শহর পার করে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে গাড়ি। স্পিড প্রায় 100 বা তারও বেশি। গাড়ি যেন উড়ে চলেছে রুদ্ধশ্বাস অভিযানের উদ্দেশ্যে। ওদিকে চায়ের দোকানে চারপাশে সাদা পোশাকের পুলিশ ফারুককে ধরতে অগ্রসর হতেই সে আন্দাজ করে ফেলে। পকেট থেকে লঙ্কা গুঁড়ো মুঠোয় করে বার করে ধরতে আসা পুলিশ কর্মীদের চোখে ঝুঁকে ছুড়ে দেয়। তারপর প্রচণ্ড গতিতে ছুটে জঙ্গলের দিকে পালিয়ে যায়।
এসপির কাছে খবর পৌঁছতে বিশাল বাহিনী নিয়ে পুলিশ জঙ্গল ঘেরাও করে। নিশ্চিদ্র তল্লাশি চলতে থাকে, কিন্তু কোথাও পলাতকের চিহ্ন নেই। আরে অদৃশ্য হয়ে গেল নাকি? সারা শহর জুড়ে অপরাধীর ছবি ছাপিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। দেখলেই পুলিশকে খবর দিন, পুরস্কার 10,000 টাকা। ক্রিমিনাল ভয়ানক চতুর, পুলিশ বিভাগ হিমশিম খাচ্ছে তাকে ধরতে। পাকরাশিতে পৌঁছতে পৌঁছতে 5:30 বেজে গেল। তখনও অপরাধী ধরা পড়েনি। পুলিশ জঙ্গল ঘিরে দাঁড়িয়ে আছে। কিছুটা বিশ্রাম নিয়ে ও খাওয়া দাওয়া সেরে অন্ধকার নেমে আসার পর পাকরাশি দলবল ও 4 জন বনকর্মীর সাথে নিয়ে বের হলেন জঙ্গলের উদ্দেশ্যে। বনকর্মীদের কাছে এক বিশেষ ধরনের লাইট আছে, যার সাহায্যে পথ চলতে বিশেষ অসুবিধা হচ্ছে না। 4টি দলে ভাগ হয়ে চারদিকে খোঁজা শুরু হলো। আধ ঘন্টা ধরে খোঁজা হচ্ছে, কিন্তু সফলতা এখনো হাতে লাগলো না। তবে কি জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে? প্রায় হাল ছেড়ে দেওয়ার উপক্রম এমন সময় একদল কুকুরের এক নাগাড়ের চিৎকার বেশ দূর থেকে ভেসে আসছে। সঙ্গে বনকর্মী ভদ্রলোক বললেন, স্যার, সম্ভবত ওইখানে লুকিয়ে আছে, সেই কারণে কুকুরগুলো চিৎকার করছে। অচেনা কোনো পশু বা মানুষ দেখতে পেলে ওরা ওরকমই চিৎকার করে। পাকরাশি বললেন, তাহলে চলুন ওখানেই যাওয়া যাক। ফোন করে সকলকে ওই চিৎকার অনুসরণ করে ওখানে চলে আসতে বলা হলো। কাছাকাছি পৌঁছে দেখা গেল কুকুরগুলো একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে সমানে চিৎকার করছে। গাছের উপর আলো ফেলতে দেখা গেল মহারাজ বসে আছে। ব্ল্যাঙ্ক ফায়ার করতে কুকুরের দল পালিয়ে গেল। গাছের নিচে গিয়ে পাকরাশি হাঁক দিলেন, তাড়াতাড়ি নেমে আয়। সে চুপ করে বসেই রইল, নামার কোনো চেষ্টাই করল না। পাকরাশি আরো জোরে চিৎকার করে বললেন, তাড়াতাড়ি নেমে আয়, না হলে এই গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। তবুও সে অনড়। এবার পাকরাশি রিভলভার বার করে ওর কানের পাশ ঘেঁষে ফায়ার করলেন। গুলিটা ওর কানের 1 ইঞ্চি দূর দিয়ে লক্ষ মৌমাছির গুঞ্জন শুনিয়ে বেরিয়ে গেল। এতে কাজ হলো। বাবাজি কাঁপতে কাঁপতে নেমে এলো। একজন বনকর্মী গাছে উঠে ব্যাগটি নামিয়ে আনলেন। তার ভেতরে পাওয়া গেল খোয়া যাওয়া অলংকার ও 40,000-এর কিছু বেশি টাকা। আসামিকে নিয়ে গাড়িতে তোলা হলো। স্থানীয় থানা থেকে বিদায় নিয়ে আসামি সহ গাড়ি আবার ছুটে চলল কলকাতার উদ্দেশ্যে। ফোনে জয়েন্ট কমিশনার গার্গী মুখার্জিকে সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে দেওয়া হলো। এখন রাত 9:30। দক্ষিণ দিনাজপুরের সীমানা পার করতে এখনো খানিকটা দেরি। আসামিকে হাত করা দিয়ে গাড়ি রডের সঙ্গে বেঁধে রাখা আছে। গাড়ি ছুটছে দুরন্ত গতিতে। রাত 11টায় রাস্তার ধারে একটা ধাবার সামনে গাড়ি দাঁড় করানো হলো। পাকরাশি বললেন, সুব্রত, খাবার আনাও। কনস্টেবল 2 জন ঝিমোচ্ছিল। সুব্রত ধমক দিয়ে বলল, এই ঘুমোচ্ছ কেন? যাও খাবার নিয়ে এসো। একজন নেমে গেল খাবার আনতে। ধাবার কর্মচারীরা গাড়িতে খাবার দিয়ে গেল। ফারুকের দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে সুব্রত বললেন, এই খেয়ে নে। সে বলল, বা হাতটা তো বেঁধে রেখেছেন, কি করে খাবো স্যার? ও তাও তো বটে, তুমি তো বাম হাতি। এই কনস্টেবল ভাই, এখন হাতটা খুলে দাও। খুলে দেয়া হচ্ছে, কিন্তু চালাকি করার চেষ্টা করবি না। তোর খাওয়া হয়ে গেলে আমি খাবো। সবার খাওয়া দাওয়া মিটতে গাড়ি আবার ছুটতে শুরু করলো। বারাসাত থানায় পৌঁছতে সকাল 8:30 বেজে গেল। থানার সামনে মিডিয়ার ঠিক থেকে ভিড়, অভিযানের ছড়াছড়ি। আলোকচিত্রী, সাধারণ মানুষ, সাংবাদিক, সে এক বিশৃঙ্খল অবস্থা। পুলিশ লাঠি হাতে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আসামির মুখ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গাড়ির দিকে স্পিকার বাড়ি দিয়ে সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনি কি খুন দুটো করেছেন? আসামির উত্তর, না না না, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। কোনো ক্রমে ভিড় ঠেলে আসামিকে থানায় নিয়ে যাওয়া হলো। টিভিতে তখন লাইভ টেলিকাস্ট চলছে। গত বুধবার নিজের ফ্ল্যাটে আততায়ীর দ্বারা নৃশংসভাবে খুন হন এক প্রবীণা ও তার 6 বছরের নাতনি। আততায়ী খুন করে গহনা ও নগদ 7 লক্ষ টাকা লুট করে সম্পদ দেয়। 5 দিন পর আজ পুলিশ আসামিকে ধরতে সক্ষম হয়েছে। এইমাত্র তাকে হিলি সীমান্ত থেকে গ্রেফতার করে বারাসাত থানায় নিয়ে আসা হয়েছে। আসামিকে লকআপে ভরে পাকরাশি এবং টিম বিশ্রাম নিতে চলে গেল। 2 দিনের অমানসিক শ্রমে সকলেই ক্লান্ত। খবর পেয়ে জয়েন্ট কমিশনার গার্গী মুখার্জি বারাসাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। বাইক নেওয়ার জন্য সাংবাদিকরা ভিড় করে দাঁড়িয়ে আছেন। গার্গী এসে পৌঁছতেই সাংবাদিকরা ঘিরে ধরল। ম্যাডাম, আসামিকে কিভাবে গ্রেপ্তার করা গেল? কি করে আপনারা আসামিকে চিহ্নিত করলেন? এই মাত্র আসামি আমাদের হেফাজতে এসেছে।
আমরা জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করব। খোয়া যাওয়া গয়না ও টাকার প্রায় পুরোটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে যা বলার সিনিয়র ইন্সপেক্টর তথা তদন্তকারী অফিসার পরীক্ষিত পাকরাশি সাহেবই বলবেন। ওরা খুবই ক্লান্ত, ওদের একটু বিশ্রামের প্রয়োজন। সন্ধেবেলায় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে, সেখানে তিনি আপনাদের সামনে সমস্ত বিষয়টি রাখবেন। ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরুন, আমাদের এইটুকু সহযোগিতা করুন। একে একে সাংবাদিকরা সরে গেলেন। স্নান সেরে ব্রেকফাস্ট সেরে পাকরাশি এবং অন্যরা একটা লম্বা ঘুম দিলেন। ঘুম ভাঙল তখন দুপুর 2:30। লাঞ্চ করে নিলেন সকলে। লাঞ্চের পর একটু গল্প গুজব করে বিশ্রাম ও সময় কাটানো দুই হলো। টিভিতে খবর দেখে পারমিতা থানায় এসে হাজির। কোথায় স্যার খুনি? একটু দেখতে পারি? অবশ্যই পারেন, আপনি না এলেও আপনাকে ডেকে পাঠাতাম। সুব্রত, নিয়ে যাও। আসুন আসুন আমার সাথে। পারমিতা সুব্রতকে অনুসরণ করলেন। দেখে ফিরে এসে বললেন, ও তো আমাদের ফ্ল্যাটে রং করতে এসেছিল স্যার। জানি, আজ সন্ধ্যায় আসুন, প্রেস মিট আছে। ঠিক আছে স্যার। 4টে নাগাদ পাকরাশি, সুব্রত ও বারাসাত থানার কুখ্যাত কনস্টেবল ইলিয়াস, অপরাধীরা যাকে জমের মতন ভয় পায়, লকআপে ঢুকলেন। আসামি তখন এক কোণে ঘুমোচ্ছিল। ইলিয়াস লাঠির খোঁচা দিয়ে রাখলেন, এই নবাবে বাচ্চা ওঠ। ইলিয়াসের নাম বারাসাত অঞ্চলের সকলেই জানে। ধরমর করে উঠে বসলো আসামি। পাকরাশি বললেন, নে এবার শুরু কর তোর গল্প। কি করে খুন দুটো করলি, কি করে টাকা গয়নার হদিশ পেলি, আর ব্যাংকের পাসবই কেন রত্নার বিছানার নিচে রাখলি, সব গড়গড় করে বলে ফেল, দেখি আমার অনুমানের সাথে মেলে কিনা। একটু যদি উল্টো পাল্টা বলেছিস তাহলে ওই ইলিয়াসের হাতে ছেড়ে দেব। পুলিশের চোখে লঙ্কা গুঁড়ো ছুঁড়েছিলিস না? ইলিয়াসের কাছে 1 কেজি লঙ্কা গুঁড়ো আছে। তোর কোথায় কোথায় মাখাবে তুই হিসাবও করতে পারবি না। ইলিয়াস, লঙ্কার প্যাকেটটা দেখাও তো একবার। ইলিয়াস বলল, এই যে স্যার, বলে 1 মুঠো লঙ্কা গুঁড়ো দেখালো। ভয় জড়সড় হয়ে আসামি বলে, না স্যার না স্যার, সব বলছি। সন্ধ্যে 7টা। বারাসাত থানার কনফারেন্স রুমে তিল ধারণের জায়গা নেই। সাংবাদিক ও অতুৎসাহী সাধারণ মানুষের ভিড়ে দর্শক আসন খচাখচ ভর্তি। উপস্থিত আছেন জয়েন্ট কমিশনার গার্গী মুখার্জি, পাকরাশি অ্যান্ড টিম, থানার আইসি জয়ন্ত চক্রবর্তী এবং অন্যান্য কর্মীবৃন্দ। গার্গী শুরু করলেন, অনেক কঠোর পরিশ্রম করে মিস্টার পাকরাশির নেতৃত্বে আমাদের টিম এই জোড়া খুনের কিনারা করতে সক্ষম হয়েছে। একই সাথে খোয়া যাওয়া টাকা ও গয়না উদ্ধার এবং আসামিকে গ্রেফতার, সবেতেই তাঁরা দক্ষতার চূড়ান্ত নিদর্শন রেখেছেন। আমি তাদের, বিশেষ করে মিস্টার পাকরাশিকে অভিনন্দন জানাচ্ছি। বিশাল হাততালি সারা হল জুড়ে। গার্গী বলে চললেন, আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একে একে প্রশ্ন করুন। মিস্টার পাকরাশি আশা করি আপনাদের সব প্রশ্নের জবাব দেবেন। একজন সাংবাদিক উঠে দাঁড়িয়ে প্রথম প্রশ্ন করলেন, স্যার, আপনি খুনিকে ঠিক কিভাবে চিহ্নিত করলেন? পাকরাশি বলতে শুরু করলেন, গত বুধবার যখন তদন্ত করতে গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের 3 তলার ওই ফ্ল্যাটে প্রথম যাই, তখন প্রাথমিকভাবে 3টে বিষয় আমাদের নজরে আসে। প্রথম, ফ্ল্যাটের দরজা খোলা, সেখানে ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই। দ্বিতীয়, আলমারি থেকে টাকা গয়না উধাও। তৃতীয়, ভিকটিম আঙুল দিয়ে র অক্ষরের মতো লিখে উঠতে পারেননি। এর থেকে সহজেই 3টে সিদ্ধান্তে আসা যায়। 1, আততীয় ভিকটিমের পরিচিত, তাই দরজা খুলে তাকে ভিতরে আসতে দিয়েছিলেন। 2, খুনির মোটিভ টাকা ও গয়না লুট করা। 3, আততীয়ের সাথে র অক্ষরটার সম্পর্ক আছে। সেই মতো যাদের নামের আদ্যক্ষর র, তাদের উপর সন্দেহ পড়ে। রঞ্জন, রত্না, রনি। এদের মধ্যে রঞ্জন ও রনিকে জেরা করে বুঝতে পারি খুন এরা করেনি। কারণ রঞ্জনের মাসিক বেতন 2 লক্ষ টাকা। এছাড়া ফ্ল্যাটের ভাড়া, গাড়ির তেল, ড্রাইভার থেকে মোবাইলের বিল সব কোম্পানি পেমেন্ট করে। সে ওই 7 লক্ষ টাকা আর গয়নার জন্য খুন করবে, এটা বিশ্বাস হয় না। আর রনি যেমন ভীতু প্রকৃতির মানুষ, তার দ্বারা খুন সম্ভব নয়।
রত্নাকে আমি প্রথম থেকেই সন্দেহের বাইরে রেখেছিলাম, কারণ আঘাতের ধরন দেখেই বুঝেছিলাম এটা কোনো মহিলার কাজ হতে পারে না। তবে কে? র অক্ষরটা যেমন দিক নির্দেশ করে তেমনই মিসলিডিং, তাই র অক্ষরটা প্রথম থেকেই শুধু নামের মধ্যে আমাকে আটকে রেখেছিল। কিন্তু গত শুক্রবার অর্থাৎ ঘটনার পরের দিন আমি আর একবার দিনের আলোয় ঘটনাস্থলের আশপাশ ভালো করে পরিদর্শন করতে যাই। তখনই আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে যায়। দেখতে পাই গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টে সদ্য রং করা হয়েছে এবং এই অঞ্চলের অনেকগুলো অ্যাপার্টমেন্টে রঙের কাজ চলছে। আবার সেদিনই সন্ধ্যায় পিএম রিপোর্টটিও আমার হাতে আসে। রিপোর্ট দেখে আমি আরও নিশ্চিন্ত হয়ে যাই। এই পর্যন্ত বলে একটু থামলেন পাকরাশি। সামনে রাখা গ্লাস থেকে 2 চুমুক জল খেলেন। সারা ঘর অধীর আগ্রহে তাঁর দিকে তাকিয়ে তিনি আবার শুরু করলেন। পিএম রিপোর্ট অনুযায়ী খুনি বাঁ হাতি এবং তার কবজির অসম্ভব জোর। সন্দেহভাজন এই 3 জনের কেউই বাঁ হাতি নয়। র অক্ষরের ধাঁধা ক্লিয়ার। র ফর রঙের মিস্ত্রি। রঙের ব্রাশ চালাতে চালাতে তাদের কবজি খুবই মজবুত হয়ে যায়। কিন্তু আমার এই প্রেডিকশন আমার টিমের কাউকেই জানায়নি। আমার ধারণা ছিল খুনি হয়তো আমাদের গতিবিধির লক্ষ্য রাখছে, তাই তাকে বুঝতে না দেওয়ার জন্য সার্চ ওয়ারেন্ট মোতাবেক তল্লাশি চালিয়ে যেতে নির্দেশ দিই। পরের দিন সুব্রত রত্নার ফ্ল্যাট সার্চ করে তার বিছানার ম্যাট্রেসের নিচে শুভমিতার ব্যাংক পাসবই পায়। সুব্রত আমার কাছে রত্নাকে গ্রেপ্তার করার পারমিশন চায়। আমি তৎক্ষণাৎ বারণ করি, কারণ রত্নার মতো শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে অমন বোকার মতো পাসবুকটা নিজের বিছানার নিচে রেখে দেবে, যেটা কার্যত কোনো মূল্যই নেই তার কাছে। এটা কারো পক্ষেই বিশ্বাস করা সম্ভব নয়। আমি বুঝতে পারি খুনি চালাকি করে কোনোভাবে ওখানে ওটা রেখে এসেছে, যাতে সব সন্দেহ রত্নার ওপর চলে যায় আর ততক্ষণে ও বিদেশে পালিয়ে যেতে পারে। কিন্তু তার এই চালাকি তার কাল হয়। ওই সূত্র ধরেই আমি তার কাছে পৌঁছে যেতে সক্ষম হই। পাকরাশি আবার একবার গ্লাসে চুমুক দিলেন। রুমাল বার করে মুখ মুছে নিয়ে পুনরায় বলা শুরু করলেন। রত্নার মায়ের বর্ণনা অনুযায়ী ছবি আঁকা হয়। রবিনের মাধ্যমে তার পরিচয় নির্দিষ্ট হয়। তার দেশের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়। ইনফরমারের মাধ্যমে তার হদিশও পাওয়া যায়। তারপর তাকে গ্রেপ্তার করে বাকি জিনিসগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। একজন সাংবাদিকের পর প্রশ্ন করলেন, কিন্তু খুনি কি করে জানলো ওই টাকা গয়নার কথা? এবং রত্নার বিছানা নিচেই বা পাসবুকটা রেখে এলো কেন? আর ভিকটিম তাকে কেন ভেতরে আসতে দিল? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। আসামি জেরায় জানিয়েছে 15 দিন ধরে সে গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের বাইরের দেওয়াল রং করার কাজ করছিল। এই সময় অনেকের ঘরের ভেতরে কথাবার্তা তার কানে যায়। গত রবিবার রঞ্জন তার প্রাক্তন শাশুড়ির ফ্ল্যাটে আসে। শাশুড়ির সাথে তার প্রাক্তন স্ত্রীর টাকা গয়না নিয়ে বচসা ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সে কাজ করতে করতে কান খাড়া করে সমস্ত কিছুই শোনে। সোমবার ভিকটিম তার মেয়ের অ্যাকাউন্টের টাকা ও লকারের গয়না তুলে এনে যখন আলমারিতে রাখে, কাজের জন্য বাঁধা ভাড়ার উপর থেকে তা দেখতে পায়। আর যেহেতু আসামি এই পাড়াতেই থাকে, তো এখানে তার আড্ডা, তাই রঞ্জনের সাথে শুভমিতার সেপারেশন এবং রঞ্জনের সাথে রত্নার সম্পর্কের বিষয় এই পাড়ার অনেকের মতো সেও জানত। তাই সে ভেবেছিল রত্নার বিছানার নিচে পাসবুক পেলে রঞ্জন ও রত্না ফেঁসে যাবে। তাই ওই কৌশল সে নিয়েছিল। আর ভিকটিম তাকে ঢুকতে দিয়েছিল কারণ পারমিতা অর্থাৎ অন্যতম ভিকটিমের মেয়ে তাদের ফ্ল্যাটের ভেতরে দেওয়াল রং করার জন্য ফারুককে নিযুক্ত করেছিল। সেই সুবাদে ভিকটিমের কাছে সে পরিচিত ছিল। তার ব্যবহারও ছিল খুব চমৎকার। পারমিতাকে দিদি বলে, ভিকটিমকে আন্টি বলে ডেকে তাদের কাছে সে পরিচিত ছিল। ওর কিছু টাকা পাওনা ছিল, সে টাকা নেওয়ার অছিলায় ঘটনার দিন ওই ফ্ল্যাটে সে গিয়েছিল। তাই ভিকটিম তাকে ঢুকতে দিতে কোনো অসুবিধা বোধ করেনি। ফলে উপস্থিত সকলে এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতন ঘটনার বিবরণ ও ব্যাখ্যা শুনছিলেন। পাকরাশি থামতেই ঘরে গুঞ্জন শুরু হয়ে গেল। পারমিতার ফুঁপিয়ে কেঁদে ওঠার শব্দ সকলের দৃষ্টি আকর্ষণ করল। গৌরী পারমিতার পিঠে হাত রেখে সান্ত্বনা দিতে চেষ্টা করল। ততক্ষণে পারমিতার কান্নার শব্দ সমগ্র পরিবেশ বিষণ্ণ করে তুলেছে। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান।
আর নতুন শ্রোতা বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।